শুধুই দর্শক মণ্ডলী, বিরতির পরে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আবারও আমাদের অতিথিদের সাথে আলাপ আলোচনা গল্প গুজবে চলে যাব ঢাকা নিয়ে, ঢাকা কেন্দ্রিক, আপনারা জানেন। তো ইন দ্য মিন টাইম আবারও আপনাদের জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো একটি ফোন নাম্বার আছে, আপনারা চাইলে ওখানে ফোন দিয়ে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ, আপনাদের ঢাকার জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের অতিথিদের সাথে তাদের প্রশ্ন করতে পারেন, তাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন। তো আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে আমরা আবারও চলে যাই আমাদের অতিথিদ্বয়ের কাছে, যারা আজকে তাদের ঢাকার জীবনের গল্প আমাদের শোনাবেন। তা আমি প্রথমেই এবার আপার কাছে চলে আসি বিরতির পরে। আচ্ছা আপা, আমরা জেনারেলি জানি মেয়ে মানুষ মানেই হচ্ছে একটা শপিং, একটা কেনাকাটা, একটা প্যাশনেট, তারা কেনাকাটা, শপিং, এইসব ব্যাপারে। তো এইটা আসলে ঢাকার মেয়েদের কাছ থেকে এইটা না জানলেই না। তা আপনি ঢাকার কোথায় একটু শপিং, একটু কেনাকাটা, একটু আপনার পছন্দের জামাটা করতে পছন্দ করতেন? শপিং মল বা মার্কেট হিসাবে কোন জায়গাটারে বেশি পছন্দ করতেন, কেন? এই দিকগুলো যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। অবশ্যই। ছোট যখন ছিলাম, যখন শান্তিনগরে ছিলাম, আচ্ছা, তখন তো এই যে পলওয়েল মার্কেট, পল্টন সুপার মার্কেট, এগুলোতে যাওয়া হতো। আচ্ছা আচ্ছা। তো তারপর যখন আমি আবার মানে গ্রাজুয়েশন করার জন্য যখন আবার ঢাকাতে আসলাম, আচ্ছা আচ্ছা, তখন তো বড় হওয়ার পর যখন হ্যাঁ, তো তখন দেখা যেত যে চাঁদনি চকে না গেলে তো হতোই না, কারণ ওটাই একটা প্লেস ছিল যেখানে আপনি নিজে কাপড় কিনে, নিজে বানিয়ে, ডিজাইন করে। এক্স্যাক্টলি, গাউসিয়াটা ছিল বেসিক্যালি ওখানে আপনার মানে রেডিমেড বেশি পাওয়া যেত। আচ্ছা আচ্ছা। আর চাঁদনি চকটা হচ্ছে কি আপনার মানে গজ কাপড়, অ্যাক্সেসরিজ, ড্রিমস, এগুলা ছিল বেশি। আর তার পাশেই ছিল হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার বইয়ের যে নীলক্ষেত, রাইট, নীলক্ষেত, ওখানে যাওয়া হতো তো সবসময় পড়াশোনার জন্য। আচ্ছা আচ্ছা, বই কেনা মানেই তো নীলক্ষেত, আর জামা কাপড় কেনা মানে চাঁদনি চক। ওখানে গেলে ওখানে না ঘুরে কিভাবে যাই? তা তো অবশ্যই। তো ওখানে থেকে নেওয়া হতো। তারপর যখন এই যে মানে বসুন্ধরা, তারপর আরো অনেক অনেক বড় বড় যে মার্কেটগুলা, শপিং মলগুলা যখন ছিল, আগে যখন ছিল না, তখন তো আমরা নিউ মার্কেটের উপরেই ডিপেন্ড করতাম। ঢাকা নিউ মার্কেট হিউজ। আপনার সবচেয়ে পছন্দের মার্কেট যদি জানতে চাই, যে আপনার সবচেয়ে পছন্দের মার্কেট ছিল কোনটা? এখন তো বলবো, এখন মানে আগে এবং বর্তমানে। আচ্ছা, আগে যেটা ছিল মিসকুড়ি, পলওয়েল, পল্টন, এগুলা তো ছোট থাকতে ছিল। আচ্ছা। তারপর চাঁদনি চককে আমি অন্য সেক্টরে নিয়ে যাই। এটা আপনার প্যাশন। এটা হচ্ছে গিয়ে আমার ক্রিয়েটিভিটির জায়গা। আর আপনি তো ডিজাইনার ছিলেন, আপনি তো নিজেই আপনার জামা ডিজাইন করতেন। ওটা অন্য দিকে। বাট পিঙ্ক সিটি, গুলশানের পিঙ্ক সিটি, আচ্ছা আচ্ছা, রাইট, এটা অনেক ভালো একটা জায়গা। এটা অনেকেই বলে। হ্যাঁ, পিঙ্ক সিটি, এটা তো মানে কি বলবো, ওদের যে মানে র মেটেরিয়ালসের যে দোকানগুলোও আছে, আচ্ছা আচ্ছা, সেটাও অসম্ভব রিচ। আপনি গাউসিয়ার সাথে, আপনি মানে চাঁদনি চকের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। তাহলে পিঙ্ক সিটিরও আপনি মানে মডার্ন মার্কেটের মধ্যে রেকমেন্ড করতেছেন? তারপর আপনি মনে করেন গুলশানে যে ডিসিসি মার্কেট ছিল, যেটা পড়ে গেল, তো যখন আমরা মোহাম্মদপুরে যখন ছিলাম, তখন তো ওইদিকে একটু যাওয়া হতো বেশি। হ্যাঁ, কিন্তু যখন আমরা উত্তরাতে মুভ করলাম, তখন তো আপনার গুলশান, বনানী, এদিকে বেশি। হ্যাঁ, তো তখন এই ডিসিসি মার্কেটের সমস্ত বাইরের যে ড্রেসগুলো পাওয়া যেত সেগুলা ওখানে। হ্যাঁ, তখন ওখানে। ধন্যবাদ আপা, খুব ভালো লাগলো আপনার ঢাকার কেনাকাটা, শপিং, আপনার পছন্দের জায়গাগুলো জেনে। আমরা যদি একটু আমাদের ব্যারিস্টার আকাশ, ওনার কাছে আবার চলে আসি, সেটা হচ্ছে আপনারা তো ঢাকা শহরের খাবার মানে একটা বিখ্যাত, এটা তো সারা পৃথিবীর মানুষ জানে, ঢাকার অনেক ঐতিহ্যবাহী খাবার আছে। তো ছেলে মানুষরা তো প্রচুর আড্ডা মারে, প্রচুর ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় খাবার দাবার। তা আপনার পছন্দের তালিকায় ঢাকা শহরের কোন খাবারগুলো সবচেয়ে বেশি ছিল আপনার পছন্দের তালিকায়? আপনারা বন্ধু বান্ধব মিলে বেশি যেতেন, বেশি খেতেন, যেটা না হলে আপনি থিঙ্কই করতে পারেন না আপনার জীবন, যে ঢাকার এই খাবারগুলো ছাড়া তো চলেই না। মানে এটা আসলে মানে নতুন করে বলার কিছু নেই, কারণ আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। আচ্ছা আচ্ছা। আর মানে ঢাকাতে পুরান ঢাকার সেই বিখ্যাত হাজি বিরিয়ানি। আচ্ছা,
যদি পুরানো সময় বলি, আবার যদি বর্তমানে বলেন যে মডার্ন টাইমে, এখন সুলতান ডাইন্সের ওদের বাট মাঝখানে কিছু শুনলাম। বাট ঢাকার খাবার মানে সবচেয়ে বেশি মিস করে যদি বলেন যে পরিবারের পরে কি, তাহলে ঢাকার খাবার। কারণ ঢাকার খাবার মানে এত বেশি ভেরিয়েশন, মিরপুরে ভেরিয়েশন, আপনি যাচ্ছেন মোহাম্মদপুরে, যেহেতু আমার স্কুলিং ছিল রেসিডেন্সিয়াল। আপনি যদি একটু করে বলেন যে কোন কোন এরিয়াতে কি কি খাবার খেতে? মোহাম্মদপুরে যেমন আমরা চাপলুচি, মুস্তাকিমের চাপলুচি, এটা তো মানে আসতেই হবে। পুরান ঢাকায় গেলে আপনি আমরা যেতাম হচ্ছে আপনার হাজি বিরিয়ানি। তারপরে আমার এক ফ্রেন্ড, ও আপনার গোল্ডের সোনার উপর বিজনেস করে, আমাদের লোকাল। একটা একটু মনে হয় অত বেশি ফেভারিট না, মানে একটা বিরিয়ানি হাউস ছিল, নাম ছিল রূপম বিরিয়ানি। আচ্ছা, আই ক্যান স্টিল রিমেম্বার যে ওদের বিরিয়ানি একটু পরিমাণে কম করতো, বাট পুরান ঢাকার একটা গলির ভিতরে, বাট খুবই মজার। তারপরে আপনার এইদিকে আপনি এটা মানে চলে আসলেন। তারপরে আপনার চকবাজারে গেলে আমরা যেমন নুরানি শরবত, ওটাও খেতে যেতাম। মানে ওদের এত বেশি ভেরিয়েশন। বিউটি লাচ্ছি হচ্ছে আপনার ঢাকা কোর্টের এখানে বিউটি লাচ্ছি, সাথে আবার পুরি মানে পুরি দিবে আর হচ্ছে লাচ্ছি। তো এই যে খাবারগুলি, আবার স্টারের কাচ্চি, স্টারের কাচ্চিটাও, কারণ আমি যখন এবার যখন ঢাকাতে ছিলাম আমাদের ধানমন্ডিতে, তো ওখান থেকে তো ওয়াকিং ডিস্টেন্স সায়েন্স ল্যাবরেটরির ওই আপনি স্টারের যে ব্রাঞ্চটা, প্লাস হচ্ছে নিউ মার্কেটের পাশেও স্টার কিন্তু এখন একটা বিশাল বিল্ডিং করে ওরা করেছে, সায়েন্স ল্যাবের মোড়ে, অনেক বিজি, কিন্তু ওদের ফুডটাও মানে বিরিয়ানিটা চমৎকার। এবং পিক আওয়ারে নাকি জায়গা পাওয়া মুশকিল, কারণ হচ্ছে প্রাইসটাও রিজনেবল, ফুডটাও ভালো, আর আপনার ডিসেন্ট একটা মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। নিচতলা দোতলা। তো আপনার দেখা যাচ্ছে যে মানে মিড লেভেল, লোয়ার মিড ক্লাসের লোকজনও খুব ইজিলি এটাকে বড় অংশ এফোর্ড করতে পারে, এবং প্রচুর অফিসের লোক, ওয়ার্কিং ক্লাস, মানে সবাই ওখানে মানে খাবারটা খায়। এটা আচ্ছা, বেশরা আকাশ, আপনি আপনার কোনো ফানি ঘটনা কি দর্শকদের উদ্দেশ্যে বলতে চান? ঢাকার আপনার লাইফের কোনো হাসির ঘটনা বা কোনো ফানি মেমোরি? আসলে মেমোরিজ তো লাইক লটস, কিন্তু ছোট্ট একটা একটা ছোট্ট গল্প হচ্ছে, আমার বই পড়তে এবং বই কিনতে ভালো লাগে, জানি না এটা বেশি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে কিনা। তো আমার এক ফ্রেন্ড, ও এখন সৌদি আরবে থাকে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো আমরা দুইজন নীলক্ষেতে গিয়ে বই কিনছি। নীলক্ষেত মানে বই। এখন আমার তো সব টাকা শেষ, তো বাট যেহেতু ও ভাবতেছে যে যেহেতু আমি ওকে নিয়ে আসি, সো অবভিয়াসলি আমার কাছে ওইরকম ফান্ড আছে, আমরা খাবো, তারপরে যাবো দিস এন্ড দ্যাট। তো এটা বলতেছি অনেক পুরানো 2003-র গল্প এটা। তো আমি কিনতে আমার টাকা তো শেষ, তো ওর কাছে বলতেছি যে তোর কাছে কত আছে, আমাকে একটু দে। মানে তো হি ওয়াজ থিংকিং লাইক আমার কাছে তো বাকিটা আছে, হয়তো বা বইয়ের জন্য এই বাজেটটা আমি নিচ্ছি। তো বইটা কিনা সে, এখন তো ওই সময় আবার বই ফেরত নেওয়ার কোনোই নাই, মানে বই ফেরত দেওয়া যাবে না, আপনি নিয়ে চেঞ্জ করে নিতে পারবেন, কিন্তু ফেরত নেওয়ার কোনো অপশন নেই। আর বইগুলি কিনেছি এমন যে ওইটা ফেরত দেওয়া যাবে না, কারণ তখন প্রথম একটা রবীন্দ্র সমগ্র আসছে বাংলাদেশে প্রথম, তখন এই প্রথম আসছে আর কি, 14 ভলিউমের একটা এরকম। তো পরে যখন তো রিক্সা, তো স্বাভাবিকভাবে আমরা রিক্সা দরদাম করে, ওই সময় রিক্সা দিয়ে যাওয়া যেত আপনার নীলক্ষেত থেকে এই আপনার গাবতলী পর্যন্ত। এখন তো সাধারণত রিক্সা অত বেশি, এত লম্বা রাস্তায় অ্যালাউড না। তো আমরা দরদাম করে উঠছি। তো ও ভাবতেছে যে আমার কাছে টাকা আছে, আর আমিও ভাবতেছি যে ওর কাছে টাকা আছে। তো আর আমরা গাবতলীতে যে ওখানে একটা রেস্টুরেন্ট ছিল কিছুক্ষণ, তো ওরা খুব ভালো ফুড করতো আর কি, মানে স্ন্যাক্স অ্যান্ড আদার বিরিয়ানি, তো ওখানে যে খাবো। তো ও এটা ভাবতেছে। এখন যখন রিক্সা থেকে নামছি, তা আমি বলছি তোর কাছে থাকলে দে, আমি তোর বাসায় দিয়ে দিচ্ছি। তো বলছে আমার কাছে টাকা নেই, যাচ্ছিল তো দিয়ে দিচ্ছি। তো এখন রিক্সাওয়ালাকে এখন কি বলবেন। পরে যাই হোক, ওইখানে এক মামার দোকান ছিল, উনি পার্সেল বিজনেস করেন, ওনার কাছ থেকে নিয়ে দিয়েছি আর কি। তারপর অনেকখানি রাস্তা হেঁটে গেলাম, কারণ টাকা নাই তো এখন। আসলে এগুলো এখনো মনে হলে হাসি মানে ইয়ে লাগে। আচ্ছা আপা, আমার যতটুকু মনে হচ্ছে আপনি ঢাকার খাবার যখন আমাদের আকাশ সাহেব বলতেছিল, আপনিও খুব এক্সাইটেড ছিলেন যে ঢাকার খাবার দিবার নিয়ে মনে হচ্ছে কিছু একটা বলতে চান। তা আসলে কি বলতে চান, যে ঢাকার কোন খাবারগুলো আপনি সবচেয়ে বেশি মিস করেন এখানে? আসলে ঢাকার খাবার তো সবাই মিস করে, রাইট, ইটস ট্রু। তারপরেও যদি আপনি আপনারটা বলেন যে আসলে কোন খাবারগুলো মিস করেন, আর আপনি কোথায় বেশি, সবচেয়ে প্রিয় খাবারটা কি ছিল, বা কোথায় যেতেন সেটা খেতে? ছোটখাটো খাবার ছিল বেশি প্রিয়। আচ্ছা, যেমন বিরিয়ানি, কাচ্চি, এগুলোর মধ্যে আমি আবার নাই। আমি হচ্ছে গিয়ে আপনার মনে করেন চাঁদনি চক, গাউসিয়ার সামনে
পেয়ারা মাখা, ও আচ্ছা, বড়দিন মাখা, ফুচকা। ফুচকা। তারপর ওই চাঁদনি চকের মধ্যে আপনার একটা দোকান ছিল, মানে ঢুকতেই হাতের ডান সাইডে, ব্রিজের নিচে। হ্যাঁ হ্যাঁ, একটা ছিল হচ্ছে নিউ মার্কেটের ওদিকে, মানে আপনার মেইন রোড থেকে আপনার ব্রিজটা ক্রস করেই আপনার ঢুকতে হতো সাইড দিয়ে, মেইন রোড মেইন গেট দিয়ে না। আর একটা হচ্ছে কি চাঁদনি চকের ভেতরে ঢুকতেই হাতের লেফট সাইডে ছিল। আচ্ছা, তো এটা ওখানে ওরা ফুচকার চটপটি, চটপটি আর লাচ্ছি। এইটা আসলেই আপা আমি নিজেও ওইটা খেয়েছি, এইটা অসাম। আমার মনে হয় যে ওই দোকানের চটপটি ফুচকা লাচ্ছি আমি পৃথিবীর কোথাও আর পাইনি আসলে। আসলেই না। তাহলে আপনার পছন্দের তালিকায় এই চটপটি ফুচকা হচ্ছে চটপটি সবচেয়ে। ফুচকা শুধু তা না, আবার যখন ওই যে গুলশানের এই ডিসিসি মার্কেটের নিচে এই যে সিঁড়ি ছিল যেটা, নিচ থেকে একদম ডাইরেক্ট উপরে যাওয়ার একটা কিন্তু সিঁড়ি ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে নিচে আপনার ওরা বিক্রি করতো ঠিক এতটুকু পুরি পুরি আর না এটা সিঙ্গারা ছিল। আচ্ছা আচ্ছা, এতটুকু সাইজটা এত, 1 টাকা পিস ছিল মনে হয়, আমার ভালো করে মনে নেই। আমার যতদূর মনে পড়ে এটা 1 টাকা ছিল। আবার ওরা উপরে আবার কি জানি একটা মশলা দিয়ে দিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বিট লবণ। ওটা ছিল হচ্ছে গিয়ে মানে আনফরগেটেবল একটা মানে ফুড, সেটা ছিল অন্যরকম একটা। আর তারপরে এই যে আপনার মোহাম্মদপুরে যেটা, যখন মোহাম্মদপুরে ছিলাম জেনেভা ক্যাম্পের নিচে যে কি জানি আকাশ বললো চাপটা, তারপর ওখানে না ছোট ছোট স্যুপ বিক্রি করতো, হ্যাঁ 15 টাকা বাটি ছিল, ছোট বাটিতে স্যুপ। আমার দেখা যেত যে যেতাম তো সবসময় চাচা ভাই বাবা মানে গার্ডিয়ান থাকতো অলওয়েজই। কখনো একা একা গিয়ে বুঝি নাই যে এটার দাম কত, ওটা কি এটা বুঝি নাই। মানে আপনি যেতেন পছন্দের খাবারটা, হ্যাঁ ওটা খাবো এটা করব, কিন্তু পেছন থেকে একজন থাকতে হবে, সেই হচ্ছে সবকিছু এনে এনে দিবে। আচ্ছা আচ্ছা। বাট হ্যাঁ আপনার এই যে স্টারের কাবাব, এটা তো একদম মানে এখন তো আবার এই যে উত্তরাতেও অনেক অনেক রেস্টুরেন্টস হয়েছে। ধানমন্ডি এবং উত্তরা একটা ছিল লাবাম্বা, এটা কথা কি আপনার মনে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, উত্তরাতে আই থিঙ্ক ওটা রবীন্দ্র সরণির থেকে আপনার 13 নম্বর সেক্টরের দিকে যেতে আমার মনে হয় মার্কেটের, আমি এখন জানি না ওটার লোকেশন, বাট ধানমন্ডি লাবাম্বাটা ছিল খুব ফেমাস। তো ওইটা আমার মনে আছে না, ধানমন্ডির ওদিকে আসলে খুব কম যাওয়া হতো, কম যাওয়া হতো, রাইফেল স্কোয়ারে যাওয়া হতো। এখন যদি আপনাকে প্রশ্ন করে বা আমরা করি যে লন্ডনে ঢাকার সবচেয়ে বেশি কোন খাবারটা আপনি মিস করেন, যেটা মানে যদি আপনার কাছে অপশন দেওয়া হয় যে আপনাকে ওই খাবারটা দেয়া হবে, তাহলে আপনি কোন খাবারটা চান? অবশ্যই আমি চাই ওই সমুসা, ওই সিঙ্গারা, তা পুরি, আবার হচ্ছে গিয়ে পেঁয়াজু। আচ্ছা আচ্ছা, এই অসাধারণ। আকাশ, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ঢাকার কোন খাবারটা আপনি এখানে চান যেটা সবচেয়ে বেশি মিস করেন, তাহলে কোন খাবার? এটা একটা মানে খুবই সিলি হয়তো বা, কিন্তু যখন আমরা ধানমন্ডিতে থাকতাম, তো আমি আর আমার ওয়াইফ রাত্রি, তো ওরও এই একটা ঢাকা ইউনিভার্সিটিতে আপনার একটা পানিপুরি বলে আর কি। আচ্ছা আচ্ছা, ওই যে ডাসের এই পাশে মনে হয় টিএসসির ওইখানেই। হ্যাঁ, তো পানিপুরিটা মানে আমি জানি না ওরা কিভাবে, মানে তারা যে আপনার ওই টকের যে ঝোলটা মানে এটা তৈরি করে, সাথে যে পুরিটা, মানে এটা বিয়ন্ড ইমাজিনেশন। মানে আপনি যদি আমাকে এই মুহূর্তে জিজ্ঞেস করেন, সো আই হ্যাভ ক্রেভিং ফর দ্যাট ফুড, যে আমি ওইটা এই মুহূর্তে খেতে চাই। আচ্ছা 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 আচ্ছা, আপনি ধানমন্ডি 5 নম্বরের ফুচকার কথা কিন্তু আমি ধানমন্ডি একটু কম। ধানমন্ডি 5 নম্বর ফুচকা যেটা হতো কি, ধানমন্ডি ভুঁইয়া একাডেমির যে গলিটা, তো ওইখানে দেখা যাচ্ছে যে মানে যেহেতু আমরা ধানমন্ডিতে সায়েন্স ল্যাবে থাকতাম, তো আমরা ফুচকা বা চটপটিটা ওই নিউ মার্কেটেরটাতে বেশি অ্যাক্সেস করতাম, কারণ ওইটা তো হচ্ছে মানে ওয়ার্ল্ড ক্লাস, আবার ওইটা আমাদের জন্য কনভিনিয়েন্ট। আর ধানমন্ডিতে আমরা আসতাম মূলত ওই রবীন্দ্র সরোবরে মূলত চাটা খেতে, ওই যে মানে লম্বা সময় ধরে জাল দিচ্ছে, আর ওইটার পরিবেশ মানে এনভায়রনমেন্টটাও খুবই ভাইব্রেন্ট। তো দেখা যাচ্ছে যে ওইখানে গেলে আমরা চা, হ্যাঁ ওইখানে গিয়ে যে আসলে চটপটি ফুচকাটা ওইটার জন্য মূলত আমরা যেতাম না। তো ওই দেখা যাচ্ছে চাটা খেয়ে একটু ওখানে ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির লোকজনের সাথে গল্প। আচ্ছা বেস্ট আকাশ, আপনার কাছে আরেকটা কোশ্চেন, এই যে আপনারা ফ্রেন্ডরা মিলে কলেজ লাইফে ইউনিভার্সিটি লাইফে যে ঘোরাঘুরি করতেন, বিভিন্ন জায়গায় যেতেন, ঢাকার ঘোরাঘুরির জন্য কোন জায়গাটা আপনার সবচেয়ে বেশি পছন্দ, আসলে সবচেয়ে বেশি প্রেফার করেন যে এই জায়গাটাতেই একটু ঘুরতে যাওয়ার জন্য আপনার বেশি ভালো লাগতো? আমাদের আসলে
ধরেন যদিও সেই পরিসরটা এখন অনেক ছোট হয়ে গেছে, তারপরেও সেই সময় তা আমার কাছে না ঢাকা ইউনিভার্সিটি এবং এটার সংলগ্ন যে এলাকাটা, আচ্ছা। কারণ ওইখানে আপনি একটা ফুল প্যাকেজের মতো পাচ্ছেন। আচ্ছা। লাইক নীলক্ষেতে গেলে স্টুডেন্ট ওই অবস্থায় তেহারিটা, হ্যাঁ একটা লোক আছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ওই এরিয়াতে। আসলে আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে আসলে আমরা জাস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক একটু জানতে চাই। আপা, ফিউচার ঢাকাকে এক কথায় আপনি কিভাবে দেখতে চান, বা আপনার পরামর্শটা কি যদি একটু ঢাকাতে বলতেন? আসলে এত বেশি মাত্রায় আপনার হাইরেজ বিল্ডিংগুলো হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। তো এখন আর ওই শ্বাসটা নেওয়ার আর সেই জায়গাটা নেই। তা আপনার একটা আমার মনে হয়, হ্যাঁ, যেমন আমি রিসেন্টলি বাংলাদেশে কিন্তু প্রচণ্ড গরম, আচ্ছা আচ্ছা, যেটা আমি শুনেছি যে ঢাকাতে নাকি অনেক গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এটা নাকি ওরা চিন্তা করছে, অনেকেই মানে বলছে যে এত বেশি মাত্রায় ওখানে এসি এত বেশি মাত্রায় চলছে যে মানে টোটাল যে এনভায়রনমেন্টটা অনেক খারাপের দিকে যাচ্ছে। মানে এই থেকে আপনি পরিত্রাণের জন্য হ্যাঁ, একটা উপায় তো বের করেছেন, গ্রিন ঢাকা মূলত আপনি Exactly. বোঝাতে চাচ্ছেন। আমি রিসেন্টলি একটা প্রোগ্রাম দেখছিলাম, তো এত বেশি ইন্সপায়ার্ড আমি ফিল করেছি যে মনে হচ্ছে যে আমি এখানে থেকে তার থেকে যদি বাংলাদেশে চলে যেতে পারতাম। রাইট রাইট রাইট। তাহলে আপনি কর্তৃপক্ষের উদ্দেশ্যে এক কথায় কি হ্যাঁ, বলবেন? যে প্রচুর গাছ লাগানো উচিত, এভাবে গাছ হাইরেজ লাগানো বিল্ডিং করুক, কিন্তু সাইডে যদি কিছু জায়গা রেখে Right, right. কিছু যদি গাছগাছালি করা করা যায়, যায়, মানে ছাদ বাগানের উপর হ্যাঁ, ছাদ ছাদ বাগান, তাহলে হয় কি এই গাছগুলা কিন্তু আপনার মানে পরিবেশের ভারসাম্যটা কিন্তু টিকিয়ে রাখে এবং সবুজায়ন করতে হেল্প সবুজায়ন করে। রাইট। আকাশ, আপনি যদি এক কথায় কর্তৃপক্ষের উদ্দেশ্যে কিছু বলেন যে ফিউচার ঢাকাকে কিভাবে দেখতে চান? আসলে এক কথায় তো উত্তরটা দেওয়া মুশকিল, তবে আমি খুবই জাস্ট সংক্ষেপে। হাফ মিনিটে যেটা বলতে চাই সেটা হচ্ছে সুইস একজন মানে সুইজারল্যান্ডে বর্ন, উনি একজন ফিলোসোফার, তার নাম হচ্ছে জ্যাক রুশো, সবাই নামে। তার একটা বিখ্যাত বই আছে, আচ্ছা নাম হচ্ছে দি সোশ্যাল কন্ট্রাক্ট। আচ্ছা, তো রাষ্ট্রের সাথে জনগণের সাথে সরকারের একটা কন্ট্রাক্ট, এটা একটা চুক্তি, অলিখিত একটা চুক্তি। রাইট। তো এই আপনি একটা ডিউটিস বিয়ার করেন। সো ওয়েন আপনি একটা গভর্নমেন্ট রান করেন, ডেসপাইট, আমি কোনো পলিটিক্যাল পার্টি বা কাউকে আমি বলতেছি না, 54 বছরের বাংলাদেশে অনেক আমাদের অর্জন আছে, অনেক উন্নয়ন, অনেক অনুন্নয়ন, অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে যেই ডিউটিটা ডিসবার্স করার কথা ছিল, এটা আমরা উই আর ফেইলড। অ্যান্ড অবভিয়াসলি আমি অ্যাজ এ বাংলাদেশি আমি এটা কোনোদিনই চাইবো না যে আমার রাষ্ট্রটাকে একটা ফেইলড স্টেট হিসেবে দেখতে থাক আমার দেশ। সো এটা মানে প্রত্যেকটা, এবং দেখেন মানে সফিস্টিকেটেড সিস্টেম তো আছে, সো প্রত্যেকের যার যার জায়গা থেকে কাজটা করতে হবে। নগর উন্নয়ন কমিটির দায়িত্ব আছে, তার একটা কাজ আছে, আপনার মিনিস্ট্রি আছে, তার একটা কাজ আছে, ওয়াসার একটা কাজ আছে, সো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে। সবাই যদি যার যার জায়গা থেকে তার কাজটুকু শুধু করে, শুধু আপনার কাজটুকুই আপনি করেন, আরেকজনের কাজটা করেন, এবং এক্সট্রাও করার দরকার নাই। মানে আপনাকে আমার কি হয়, ধরেন আপনি আমাকে অনেক বেশি পছন্দ করেন, আমাকে আমার যেটুকু পাওনা তার চেয়ে বেশি দিচ্ছেন, সেটারও দরকার নেই। জাস্ট ডু ইউর জব। সবাই যদি যার যার জায়গা থেকে তার কাজটাই করে না, তাহলে আমাদের একটা খুব সুন্দর ঢাকা না শুধু খুব সুন্দর একটা বাংলাদেশ গড়া সম্ভব। ধন্যবাদ আকাশ আপনার পরামর্শের জন্য। আপা, এক কথায় লন্ডনে বসে বাংলাদেশে সবচেয়ে বেশি কোন জিনিসটা আপনি মিস করেন? এক কথায়। মিস করি অবশ্যই ফ্যামিলিকে মিস করি। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার বাবা মা, আসলে এটাই বোঝাতে চাচ্ছেন। আকাশ, আপনি লন্ডনে বসে এক কথায় বাংলাদেশ ঢাকার কোন জিনিসটা এক্স্যাক্টলি সেম, ফ্যামিলি। এটা আসলে বেস্টার আকাশ, আমাদের অনুষ্ঠানে এসে আজকে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, আমাদের সাথে আমাদের দর্শকদের সাথে উদ্দেশ্যে ঢাকার অনেক গল্পগুজব আলোচনা করেছেন, শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ। মিসেস তানিয়া তাসনোভা, আপনারও অনেক ধন্যবাদ, আমাদের মাঝে এসেছেন, আমাদের ঢাকার কথা অনুষ্ঠানে পার্টিসিপেট করে ঢাকার আপনার জীবনে ঢাকার গল্প শুনিয়েছেন, শেয়ার করেছেন, প্লাস ঢাকার উদ্দেশ্যে আপনারা দুইজনই কিছু বলেছেন। তো এই জন্য আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, যে যেখানেই থাকুন, আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান এনজয় করেছেন। তা আপনারা এই অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত 8টায় i1 টিভির পর্দায় দেখুন এবং এই চোখ রাখুন i1 টিভির পর্দায়। এবং যাওয়ার আগে i1 টিভি এবং আমাদের ঢাকার কথা অনুষ্ঠান সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্বের দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।